প্রধান উপদেষ্টা কার প্রধান উপদেষ্টা, মানে উনি কি প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা, না উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা, না দেশবাসীর প্রধান উপদেষ্টা? এটা একটু ছোট্ট করে যদি স্যার বলে দেন। ধন্যবাদ। দেখুন, তিনি যখন 8 তারিখে শপথ গ্রহণ করলেন, তাদের মধ্যে 6 জন সমন্বয়কের অনুরোধে, এখন সেই অর্থে তার এমপ্লয়ার এই 6 জন, এবং 6 জনকে আবার প্রতিনিধিত্ব করতেন 158 জন, এবং ফলে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তার এমপ্লয়ার হচ্ছে সমন্বয়কগণ বা বৃন্দ। 2 নম্বর হচ্ছে ছাত্র জনতার সফল এই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছে এই সরকার গঠনে। তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো ফ্রান্স থেকে এসে মোতায়েন হয়েছেন এখানে, এবং তার ভাষায় এই 6 জনের অনুরোধে তিনি সম্মতি প্রদান করেছেন এবং দায়ভার বা দায়িত্বভার গ্রহণ করেছেন। এখন তিনি টেকনিক্যালি স্পিকিং মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, এবং আমাদের শ্রদ্ধেয় অনারেবল নীলফার চৌধুরী মনি যেটি বললেন যে এই 10 বার তিনি যে দেশের বাইরে গেলেন, প্রতিবার যাওয়ার আগে একবার কাস্টমারি যে কাজটা ছিল যেটি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেটি হলো আপনার আমাদের মহামান্য রাষ্ট্রপতির সমীপে তার ইন্টেন্ট, প্রস্তুতি, হোমওয়ার্ক এগুলো শেয়ার করা উচিত ছিল, করেননি। ঠিক আছে, ফিরে এসে তাও করেননি। 10 বার মানে 20 বার তিনি ভায়োলেট করেছেন। করে নিজেকে আমি বলবো একেবারে বয়সের ভারে আনত একজন ব্যক্তি যার কোনো কিছুই মনে থাকে না, সেই রকম একজন ব্যক্তির জায়গায় নিজেকে উন্নীত করেছে, অর্থাৎ তাকে বয়সের কারণে মাফ করে দেওয়া যেতে পারে। আচ্ছা স্যার, এটা কি আত্ম অহংকার বা এক ধরনের অহমিকা বা অন্য কিছু মনে হচ্ছে কিনা, বা আমি তো সর্বেসর্বা এরকম মনে হচ্ছে? দেখুন, আসলে ভুল বা আপনার বিভ্রমী এটাকে কোনোভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। তিনি তো আপনার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক একসময় মাঝখানে হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার, তার শাসক পরবর্তীতে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন। তারই দেশ ফ্রান্স থেকে আপনার রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন মিস্টার বোকাসা। তিনি এখন বোকাসার মতো আচরণ করছেন। বোকাসাও কিন্তু ফ্রান্স থেকে অর্ডার দিয়ে ওইসব জিনিসপত্র নিয়ে এসেছিলেন। এখন বুঝতে হবে যে অলরেডি অর্ডার দেওয়া আছে কিনা। আচ্ছা স্যার, আমরা ধন্যবাদ আপনাকে। এবার আমরা নির্বাচনের দিকে একটু মনোযোগ দেই। আমাদের ঐকমত্য কমিশন বসছে, নির্বাচনের বিষয়ে কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপির কথাটা আপনিও জানেন, মনিয়াপাও জানেন, সেটি হচ্ছে বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরে তো হতেই হবে এবং ডিসেম্বরের আগেও সম্ভব, এই কথাটি তারা বলছেন। নুরুল হক নুরু বলছে যে হ্যাঁ, 2-3টি দল ছাড়া আর সবাই নির্বাচনের পক্ষে, ডিসেম্বরে যাতে নির্বাচন হয়। জামাত একটু নড়চড় অবস্থায় আছে তারা, এবং এনসিপি বলেছে আবার যে কথাটি যে জুলাই সনদ যেটি, এটি বাস্তবায়ন হন ছাড়া কোনো নির্বাচন হবে না। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি একটু সংক্ষেপে বলেন, আমরা মনির আপার কাছে তারপরে যাবো। আপনি তো অনেকদিন নির্বাচন নিয়ে ভাবছেন, কথা বলছেন। এই প্রেক্ষিতে এখন সরকার প্রধান উপদেষ্টা আবার বলছেন জুনের মধ্যে, প্রেস সচিব বারবার এটা ব্রিফিং করছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি সব মাসের কথাই উনি বলে গেছেন। কি আদৌ কি হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, আজকে যে নির্বাচন আয়োজনের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ দেখলাম আমরা, একটি মানে ভাত টিপলে, যেমন একটা ভাত টিপলে বোঝা যায় ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। মনি আপা আমার চেয়ে ভালো বলতে পারবেন, আপনিও জানেন, দেশের বাইরে থাকেন, নিজে রান্না বান্না করেন হয়তো বা। তো ফলে সেই বিবেচনা থেকে পরিষ্কার বলা যায় যে এই বাজেটে নির্বাচন হবে না। আচ্ছা, নির্বাচন হবে না। ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, আপনি বলেন এবার, আপনারা তো দীর্ঘদিন যাবৎ বলে, গত 6-7 মাস বা 6-7 মাস যাবৎ আপনারা বলে যাচ্ছেন, একসময় আপনারা নির্বাচনের পক্ষে ছিলেন, তারপরে ডিসেম্বরে এসছেন, তারপর এখন ডিসেম্বরের আগেও সম্ভব সেটিও বলছেন। আপনাদের নেতারা ঐকমত্য কমিশনে সেখানে বক্তব্য রাখছেন। এটি কি আপনারা বাস্তবায়ন করতে পারবেন? দেখেন, একটা কথা বলি, বাস্তবায়ন, বাংলাদেশ তো আসলে গরিবের সুন্দরী কন্যা। এটা কি আসলে যে পারে সেও আর দুটো কথা বলে, যে না পারে সেও কথা বলে।
এই যে আপনার এখন তো আপনাদের তো জয় জয়কার, আপনারা যারা বিদেশ আছেন তারাই তো এখন বাংলাদেশ চালাচ্ছেন, ডাবল আপনার মেজর কি বলে ডাবল মেজর নিয়ে আপনারা আছেন, যে একটা বাংলাদেশের পাসপোর্ট আরেকটা বিদেশি পাসপোর্ট, তা আপনারা চালাচ্ছেন। এখন আমাদের কথা তো কতটুকু ধোপে টিকে, এটা হলো কথা। কারণ যারা অন্ধ তারা সবচেয়ে চোখে বেশি দেখে আজ, এটা কবির কথা। এখন বাস্তবে যে এইভাবে লেগে যাবে এটা আমরা চিন্তাই করি নাই। কারণ যারা কিছুই জানে না, লাইক আপনার ধরেন সংবিধান যারা রচয়ন করবে বা কাটাছেঁড়া করবে তারা অবশ্যই আইনের ছাত্র হতে হবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কলিমুল্লাহ স্যার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র। এদের কাজ কিন্তু এটা না, এদের কাজ সংবিধান দেখে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া বার্তাটা। বাট সংবিধানের কাটাছেঁড়া যাই হোক না কেন, এটা ল ডিপার্টমেন্টের কাজ, এবং ল না শুধু ল ডিপার্টমেন্টের বিশেষজ্ঞের কাজ। নর্মাল ল পড়লাম আর উকালতি করলাম সেটা না। এখন আপনার বলেন যে যিনি সংবিধানটা কাটাছেঁড়া করছে উনি কিন্তু ল পড়ান না, উনি আপনাদের ওইদিকে একটা নর্মাল কলেজের স্বল্পকালীন বোধ হয় রাষ্ট্রবিজ্ঞান পড়ান, আমার যদি ভুল না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সতীর্থ, এবং তিনি আমাদের সহকর্মী ছিলেন, আমাদের এখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়াতেন। সাংবাদিকতা, আচ্ছা দেখেন এইখানে কিন্তু সংবিধানের কোনো জায়গা নাই সাংবাদিকতার সঙ্গে। যাই হোক, উনি পড়ে পড়ে হয়তো গ্রামে এক সময় এরশাদের সময় খুব নকল চলতো, তো এখন খালাও ভাগ্নির সাথে সাথে খালাও পরীক্ষা দিচ্ছে, তা এখন একসঙ্গে সিট পড়ছে, তো এখন ভাগ্না নকল সাপ্লাই দিচ্ছে বোনকেও খালাকেও। তো পুরাটা লিখে এক জায়গায় লিখছে, তুই লিখি খালাক দিস। হ্যাঁ, মানে তুই লিখি খালাক, এখন ভাগ্নি সেটাও লিখে ফেলেছে, তুই লিখি খালাক দিস। তো আমাদের অবস্থাটা এরকম অবস্থায় যে আমরা উপনীত হয়েছি মাছি মারা কেরানির মতো, যে মাছি মরে পড়ে আছে একটা, এখন আমাকে মাছি মারতে হবে, আবার ওইভাবে রেখে দিতে হবে। তো আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটায় আমরা চাইলে নির্বাচনটা ওই যে বললাম আপনার 3 মাসের মধ্যে, এখন এই মুহূর্তে যে কোনো সময় দিতে পারেন, আপনি চাইলে আগামী মাসেও দিতে পারেন। কিন্তু ওই যে কলিমুল্লাহ স্যার বললেন বাজেটেই তো টাকা রাখেন নাই আপনি, ওই সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে, আপনি তো দিনে শুরুটাই করছেন টাকা পয়সা ছাড়া, আপনার তো নির্বাচন করার ইচ্ছা নাই, তাই ওইখানে টাকাটা আপনি ওইভাবে রাখেন নাই। এখন আপনি কিভাবে, আপনি থুক বরাদ্দ দিয়ে তো আর নির্বাচন চলে না। আপনি 2025 সাল বা 26 সালে যে একটা নির্বাচন হবে, নির্বাচনের বছরে নির্বাচনের জন্য আলাদা টাকা থাকে, সেটা আপনি রাখেন নাই। তো এখন জনাব তারেক রহমান সাহেব বলেছেন, এখানে অনেকেই বলতেছেন আপনাকে আমাকে জিজ্ঞেস করার জন্য, আমরা মনে করি যে আমরা চাইলে এই সরকারের কোনো রাজনৈতিক দল নাই, এই সরকার আমাদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত, আমরা কোনো কিছু বলি না। কেউ মৌন ছিল, কেউ কাজ করেছে, তার পক্ষে সবাই কাজ করেছে তা না। জনগণ যখন ভোট দেয় তখন বলে জনপ্রতিনিধি, ওনাদের তো জনপ্রতিনিধি না, ওনাদের কেউ ভোট দেয় নাই। আর বিএনপি কিছুই বলে নাই, হ্যাঁ না কিছুই বলে নাই। বিএনপির কথা হলো যেই আসুক না কেন একটা ইলেকশন দিবে, বিএনপি কে জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে। তো এখন আপনার তারা আসছে, তারা এখন যেভাবে কথা বলছে, বিএনপি চাইলে করতে পারে অনেক কিছু, কিন্তু বিএনপি এই কথাটা বলেছে 2-3 মাস আগে জনাব তারেক রহমান সাহেব, যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা কোনো অবস্থাতেই চাই না এই সরকার ব্যর্থ হোক। তারপরে থেমে গিয়ে দাঁড়িয়ে পরে বলেছেন তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের করার কিছু নাই। এই লাইনটাই কিন্তু মেন লাইন, এই যে তারপরেও যদি ব্যর্থ হয়, কারণ এই সরকারের কোনো অভিজ্ঞতা নাই কয়েকটা সার্টিফিকেট ছাড়া। আপনার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া আর কিছুই হয় না, বিশ্বের যেটাই বলেন না কেন অন্তত রাজনীতি অভিজ্ঞতা ছাড়া হয় না, এই জন্যই রাজনীতি বিজ্ঞান। তো আপনার অভিজ্ঞতা নাই, কিন্তু তারা কারো কাছ থেকে অভিজ্ঞতা নিবেও না, অভিজ্ঞতা নিতে গেলে যদি তারা ক্ষমতা নিয়ে নেয় তারা নিবেও না। বিএনপির মতো একটা দল, তারা কিনা বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা 4-5 দিন যাবত একটা সময় চাচ্ছি, এই সরকার আমাদের সময় দেওয়া তো দূরের কথা, আমাদের সময় আমাদের সঙ্গে কথাই বলে নাই। প্রকারান্তরে ছোট্ট একটা দল না, সংগঠন, দল হতে অনেক দেরি। আপনার যে দলের যে সংগঠনের গঠনতন্ত্র এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই, শর্ত পূরণ হয় নাই, কোনো নিবন্ধন নাই,
তাকে আমরা দল বলতে পারি না। একটা ছোট্ট সংগঠন, তাদের কথা মতো, তাদের কথায় কিন্তু শুধু বললেনই না, উনি হুট করে বলে ফেললেন উনি পদত্যাগ করতে চান। এই যে উনি যে পদত্যাগের নাটকটা করলেন, এই নাটকটা কাদের জন্য? জনগণ তাকে পরিমরি করে বলবে, রাজনৈতিক নেতারা, যে আপনি স্যার থাকেন, আপনার খুব দরকার এই দেশে। এটা কিন্তু উনি ওই চালের উনি ভুল করে ফেললেন। বিএনপি কি বললেন? বিএনপি বললেন যে আমরা তো এই ধরনের কথা ওনাকে বলি নাই। তারপরে উনি যদি পদত্যাগ করেন তাহলে বিকল্প ব্যবস্থা আছে। তো উনি তো নিজেও জানেন বিকল্প ব্যবস্থা আছে, তাহলে উনি আমরা এখনো বলি, আমরা ওনাকে কিছু বলি না। আমরা নির্বাচনের, দেখেন প্রথমে যখন দেখা করলেন তখন উনি কয় মিনিট দেখা করেছেন এক একটা দলের সঙ্গে? 10 মিনিট 15 মিনিট, এক কাপ চাও খাওয়ার নাই। উনি যখন দেখা করলেন তখন বিএনপির মহাসচিব বললেন যৌক্তিক সময়। দেখেন কত ভদ্র ভাষা। তারপরে উনি বললেন রোড ম্যাপ। সেকেন্ড বার দেখা করার সময়, থার্ড বার দেখা করার সময় তখন ছিল ভারত সম্পর্কে সবাই জাতীয় ঐক্য। এক কথায় চোখ বন্ধ করে জাতীয় ঐক্য দিয়ে আসলেন, ম্যান্ডেট দিয়ে আসলেন নিজেদের। চতুর্থবার দেখা করার সময় তখন যখন কিছুই বললেন না এত মাসের মধ্যেও, তখন বললেন নির্বাচনের তারিখটা দেন। এই যে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু একটা আপৎকালীন সরকার, অনেক রকম ত্যাগ তিতিক্ষার পরে, অনেক রক্তের পরে একটা সরকার এসে বসেছে। আমরা তাকে সময় দিয়েছি, এবং এখন পর্যন্ত আমরা কিন্তু তাকে সম্মান করে কথা বলছি। উনি সম্মানী ব্যক্তি, উনি সারা জীবন সম্মান পাবেন উনি যদি সঠিক সময় নির্বাচনটা দেন। উনি যদি সঠিক সময় নির্বাচন না দেন, অনেক নোবেল বিজয়ী, উনি অনেক বিরল সম্মানের অধিকারী, কিন্তু তাদের কিন্তু শেষ জীবনটা অনেকের ভালো হয় নাই। আমরা চাই না আমাদের এই টাইপের। উনি তো পলিটিক্যাল লিডার না, উনি বিশ্বের একটা প্রথম সারির গিনিপিগ। উনাকে সবাই খুব খাতির যত্ন করে উনাকে দিয়ে পরীক্ষা করেছে। উনি টেস্ট কেস গুলোতে ফার্স্ট হয়েছে। আমরা কিন্তু অস্বীকার করি, আমরা স্বীকৃতি দেই, আমরা এখনো স্বীকৃতি দিতে রাজি। উনি আমাদের কথাও শুনুন, উনি আমাদের সাথে থাকুক, আমরা তো থাকতে না করি। উনি সবসময় বুদ্ধি দেখ, বাংলাদেশকে বুদ্ধি দিবে, সমস্যা কোথায়? ওইখানে একটা সংস্কার বানাক যে কিছু ব্যক্তি থাকবে বাংলাদেশকে বুদ্ধি দিয়ে যাবে। বাংলাদেশের সরকার যখন যে সরকার থাকবে সেই বুদ্ধিগুলা নিবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা কেউ বলছেন সংস্কার হবে শুধু স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অতীত ইতিহাস মুছে ফেলার সংস্কার হচ্ছে। আমরা দর্শকদের কিছু মতামত একটু নিয়ে নিই। মনি আপা, আপনাকে ধন্যবাদ। তবে আপনি বিএনপি মহাসচিবকে চাও খাওয়ান নেই সেটি বললেন, এটা কিন্তু অনেকে মর্মাহত হয়েছেন। চা কেন খাওয়া হবে? রাষ্ট্রের অর্থ ব্যয়, এই এক কাপ চা খাওয়া, এটার হিসাব দিতে হবে প্রধান উপদেষ্টাকে। শত শত কোটি টাকা আপনি চুরি করছেন, ওটা কিছুই হচ্ছে না। আপনারা 3 মাসে আপনারা দুদক কল করছে, ওটা কিছু হচ্ছে না। আর এক কাপ চায়ের দাম হলো 5 টাকা সর্বোচ্চ, রং চাই তো দিবে। এক কাপ চাটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে চা খাওয়ানোটা একটা কালচার, আর কিছু না। যাই হোক, আমরা অর্থ ব্যয় সংকোচন করছেন, কৃচ্ছতা সাধন করছেন। ঠিক আছে, আমরা ভলেন্টিয়ার, আমরা দর্শকদের কিছু মতামত। ডিসেম্বরে হবে নাকি জুনে হবে সেটি নিয়ে কথা হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন জাতীয় বাজেট যেটি ঘোষণা করা হয়েছে, সেই বাজেটে বিগত বছরগুলোতে বাজেট কেমন ছিল, এখন কেমন রাখা হয়েছে, একটা গ্রহণযোগ্য এবং ব্যতিক্রম ধর্মী আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, একটা অন্যরকম নির্বাচন তিনি করতে চান। সেটি কিভাবে সম্ভব, কিভাবে হবে না, সেটি আমরা জানতে চাইব। আমাদের স্যার এখানে রয়েছেন। আমরা প্রথমে স্যার নির্বাচনী বাজেট নিয়ে যদি একটু কথা বলি, সেই কথাটা আপনার কাছে জানতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে একটা গ্রহণযোগ্য এবং রিমার্কেবল একটা ইলেকশন তিনি করতে চান, উপহার দিতে চান, সেই জন্য এই বাজেটের কি অবস্থা আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই, সেটি যদি আপনি বলেন। বিগত নির্বাচনগুলোতে কেমন বাজেট ছিল, আপনি জানি পপের চেয়ারম্যান ছিলেন, সবকিছুই জানেন, একটু যদি শেয়ার করেন দর্শকদের সাথে। ধন্যবাদ। এখন আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন আমাদের লেজিসলেটিভ ফেলো স্টেট ডিপার্টমেন্টের এবং সাবেক মাননীয় সংসদ সদস্য লুৎফা চৌধুরী মনি, এবং সেই জন্য আমি মনে করি যে আজকের এই আলোচনাটি হতে পারে আপনার আই ওপেনার, কারণ তিনি আপনার একজন জনপ্রতিনিধিও ছিলেন সেই কারণে। আর এখানে যে বিষয়টি সেটি হচ্ছে এই যে আপনার শুভঙ্করের ফাঁকিটা কিন্তু আজকেই প্রকাশিত হয়ে গেল। আপনি একদিকে সোনার পাথর বাটি
উপহার দেবেন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সোনা দিয়ে তৈরি পাথর বাটি আমাদের উপহার দিতে যদি হয় তাহলে তো বাজেট বরাদ্দ রাখতে হবে, তাই না? এখন যে বাজেট আপনি প্রকাশ করলেন, যাকে আমাদের ডক্টর মঈন খান অর্থহীন বাজেট বলেছেন, আমি তার সঙ্গে অনেকাংশে একমত। এই কারণে বাংলাদেশে যে কজন বোদ্ধা রাজনীতিবিদ আছেন তার মধ্যে অন্যতম এবং অভিভাবক শ্রেণীর মানুষ হচ্ছেন ডক্টর মঈন খান। আমি তার সঙ্গে দীর্ঘদিন এইসব বিষয় নিয়ে কাজ করেছি, সেই আপনার 90-র দশকে, এবং তার স্ত্রী বিদেশি সহধর্মিনী রুকসানা খন্দকার, তিনি একজন নির্বাচন পর্যবেক্ষকও বটে, এবং তিনি যে কথাটি বলেছেন এটার সূত্র ধরে